চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, এসপি ওসির অপসারণ দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলার পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নাহিদের। কুড়িগ্রাম ২ আসনে ডক্টর আতিক মুজাহিদকে প্রার্থী ঘোষণা। নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে হতাহত অনেক পরিবার অভাব অনটনে। এই মামলার অগ্রগতি, আসামি ধরাছোঁয়ার বাইরে। সিলেটে স্কুলে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্পে ব্যাপক লুটপাট, কাজ না করে শত কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। সকালে ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় মামলার শুনানি। এতে অংশ নেন অ্যামিকাস কিউরি ওয়াই মশিউজ্জামান। পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োজিত আইনজীবী আমির হোসেনও শুনানিতে যোগ দেন। ভারতে পালিয়ে যাওয়ার পর গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সাথে টেলিফোনে কথোপকথনে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন শেখ হাসিনা। পরে এই ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের করে প্রসিকিউশন। এছাড়াও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে পটিয়া থানার ওসি ও এসপির প্রত্যাহারের দাবিতে ১.৫ ঘণ্টা পটিয়া থানা ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা। মঙ্গলবার রাতে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতা দীপঙ্করকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে গেলে ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করে। কথা কাটাকাটি এক পর্যায়ে হামলা ও মারামারির ঘটনা ঘটে। আহত হন ১৫ জন। এদের মধ্যে ৪ জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন। তখন ছাত্র সমাজ তাদেরকে ধরে যখন থানায় সোপর্দ করে, তখন থানা তাদেরকে গ্রেপ্তার না করে উল্টা ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। তাদের যে যেমনই হোক ওসি প্রত্যাহার করতে হবে এবং যার যেটা শাস্তি তাকে এই আইন অনুসারে শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছিল গতকালকে, ওই ভাইদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ৪ ঘন্টা ধরে এই অবরোধটি চলছে। প্রথমে একটু ওই রাস্তায় যারা চলাচল করে যাত্রীদের একটু ভোগান্তির চিত্র জানাবেন। আর এতক্ষণ হয়ে গেল, কেন সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি? প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? মানুষের দুর্ভোগের আসলে অন্ত নেই। আমরা দেখছি ৪ ঘন্টা ধরে যে সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কালকে এক ছাত্রলীগের নেতাকে আটক করা না নিয়ে যে হট্টগোল তৈরি হয় এবং সংঘাত তৈরি হয়, সেটিকে ঘিরে এই আন্দোলন চলছে। ১১ সকালে থানা ঘেরাওয়ের পরে ১২টা থেকে এই সড়ক অবরোধ এবং এই সড়কের প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার পুরো সড়কের ২ পাশ জুড়ে পরিবহনের দীর্ঘ সারি, যাত্রীবাহী পরিবহন থেকে পণ্যবাহী পরিবহন সবগুলো গাড়ি আসলে আটকা পড়েছে এই পুরো মহাসড়ক জুড়ে। আমরা দেখছি মানুষ আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে না পেরে অনেকে আসলে হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখেছে। তারা বলছেন আসলে মানুষকে কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলনকে তারা আসলে বলছেন যে এটি যাতে কোনোভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয় সেই চেষ্টাটি তারা বলছেন করতে। কিন্তু আমরা দেখছি এখানে প্রশাসনের শুরু থেকে কাউকে আমরা না দেখলেও প্রায় ২টার দিকে সেনাবাহিনীর ৪টি টহল টিম আসে, তাদের সাথে আন্দোলনকারীদের কথা হয় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা বলছে তাদের যে ৩ দাবি, অর্থাৎ
গতকালকের ঘটনায় পুলিশের যেসব সদস্য যুক্ত ছিলেন, বিশেষ করে পটিয়া থানার ওসি, চট্টগ্রাম জেলা পুলিশের এসপি সহ ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আসলে এটির সাথে যুক্ত ছিলেন তাদের অপসারণ দাবি করছেন এবং তারা বলছেন তারা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলছেন, সেখানেও তারা তাদের দাবিগুলো জানিয়েছেন, কিন্তু সরকারি বা প্রশাসনের পক্ষ থেকে সেটি আসলে সুরাহা এখন বা আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের এই সড়ক অবরোধ থেকে সরে যাবেন না। এবং আমরা দেখেছি সাধারণ মানুষও তাদের এই কষ্টের কথা তাদের বলেছেন আমাদের গণমাধ্যমে। এবং তবে একটি কথা জানিয়ে রাখি, এখানে যারা আন্দোলন করছেন তারা জরুরি রুগী পরিবহন এবং যারা বিমানবন্দরে যাত্রী ছিলেন তাদেরকে বিশেষ ব্যবস্থায় এক পাশ করে পার করে দিচ্ছিলেন। এবং আমরা দেখেছি দুপুরে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরকেও আসলে বিশেষ ব্যবস্থায় তারা এই সড়ক অবরোধ থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যারা বিভিন্ন কাজে আটকা পড়েছেন দূর দূরান্তের, বিশেষ করে কক্সবাজার থেকে যারা এসেছেন যাবেন এবং কক্সবাজারমুখী যে গাড়িগুলো রয়েছে তারা মহাসড়কে আটকে আছে। এবং বলা চলে এই 4 ঘন্টা যে অবরোধ কর্মসূচি চলছে এটিতে মানুষের দুর্ভোগ আর ভোগান্তি একদম চরমে নেমেছে। এবং এরা যারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের আসলে কোনো ধরনের উপায় না দেখে তারা এই সড়ক অবরোধ বেছে নিয়েছেন কর্মসূচি। তারা বলছেন তারা প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ার কারণেই তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে যেতে গিয়েছেন। ফলে কার্যত তারা একটু পরে সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি হয়তো বা জানাবেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। এবং তারা অপেক্ষা করছেন প্রশাসন হয়তো বা একটি সুষ্ঠু সুরাহা করবে। তবে পুলিশ প্রশাসন যেটি বলছে যে থানায়ও হামলার ঘটনা ঘটেছে, তবে এখানকার যারা নেতৃস্থানীয় রয়েছেন যারা নেতারা তারা বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, পুলিশই আসলে উস্কানিমূলকভাবে শিক্ষার্থীদের উপর অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর হামলা করেছে। এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে, পুরো সড়ক জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের ওপর যে হামলা হয়েছে তা নিন্দনীয়। পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে তা চাই না। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও এখনও তা দূর করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনে প্রার্থী হিসেবে ডক্টর আতিক মুজাহিদের নাম ঘোষণা করা হয়। যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে রংপুর 4 আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে রংপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এ সময় নাহিদ বলেন, আক্তার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছার জনগণ। এর আগে সকালে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। কবর জিয়ারতের পর সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। এবার জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের অনেকের পরিবারই রয়েছে আর্থিক অনটনে। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হলেও তেমনভাবে খোঁজখবর নেওয়া হয় না। এদিকে আন্দোলন চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের হলেও অনেক আসামি ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের সাথে নাটোরেও উত্তাল হয়। রাজপথে নেমে আসেন নাটোরের ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে তাদের উপর নির্বিচারে চলে গুলি ও হামলা। জেলা প্রশাসনের তালিকা বলছে, আন্দোলনের সময় নাটোরে শহীদ হন 8 জন আর গুরুতর আহত 81 জন। বেশিরভাগ পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এককালীন সহায়তা নয়, বরং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি তাদের। দেখার মতো কেউ নাই, খোঁজ খবর লওয়ারও মানুষ নাই। আজ আমি নিঃস্ব। সরকার থেকে কিছু অর্থ দিচ্ছে, এই অর্থ দিয়ে তো আমার যে সৈন্যতা হয়েছে সৈন্যতা তো পূরণ করা সম্ভব না। আন্দোলন চলাকালে হামলার ঘটনায় যেসব মামলা, সেগুলোরও অগ্রগতি কম। বেশিরভাগ আসামি পলাতক। হত্যাসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হতাহতের পরিবারের। খোঁজাখুঁজি করার পরে 6 তারিখে এমপির বাসাতে লাশ পাই,
তারপরে আমি একটা মামলা করি 18 তারিখে। আসামিরা বেশিরভাগই পলাতক, আসামিরা আমি সুস্থ বিচার চাই। শহীদ পরিবারগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন জেলা প্রশাসক। 2 লক্ষ টাকা করে প্রদান করেছে জেলা পরিষদের পক্ষ থেকে। এছাড়াও প্রত্যেক পরিবারকে যে মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, সেটিও আমরা তড়িৎ গতিতে তাদের মাঝে আমরা দিয়েছি। জুলাই আন্দোলনে হতাহতের পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এখন সব ধরনের মানুষের কথা, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। সহকর্মীবৃন্দর, বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুব দলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি তাঁতি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী। এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত 15 বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশ মানুষের গণতন্ত্রের অধিকার, তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে। বিএনপি রাজপথে নেমে এসেছে, নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি, সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত 15 বছরে আমাদের 700-ও বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে। আজকে আপনারা এখানে 1511 জন যেই কাউন্সিলর আছেন, এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন। আমার তো মনে হয় এখানে বোধহয় এমন। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্প শেষ না করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদারের যোগ সাজশে কাজই হয়নি এমন বিদ্যালয়ে অগ্রগতি দেখানো হয়েছে 60 থেকে 85 ভাগ। আবার কোথাও কাজ দ্রুত শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। সিলেট ওসমানী নগরের পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও ওয়াশ ব্লক নির্মাণ শুরু হয়নি, কিন্তু অগ্রগতি 85 ভাগ দেখিয়ে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। করণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত কাজ শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার, কারণ যদি আমাকে এই ধরনের ইগনোর করে আমার কাজ হয় নাই, যদি ওনারা বলে 85% হয়ে গেছে, তাইলে আমার ধারণা হচ্ছে ওনারা আরও এই ধরনের কাজ করতেছে। আশ্বাস দেয় যে কাজটা আমরা শেষ করে দিব ইতিমধ্যেই, আপনি স্বাক্ষর দিয়ে দেন। আর আমাদের প্রধান শিক্ষক ওনাদের কথা শুনে স্বাক্ষর দিয়ে দেন। স্বাক্ষর দেওয়ার পরে ওনারা কাজটা সম্পন্ন করে নাই। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 4-এর আওতায় সিলেটের 13 উপজেলায় চলছে 100 কোটি টাকার এই প্রকল্প। 618টি বিদ্যালয়ের মধ্যে কাজ হয়েছে মাত্র 247টিতে, আর কোথাও কাজ শুরু হয়নি, অথচ বিল তুলে নিয়েছেন ঠিকাদাররা।
2023 সালে ওয়াশব্লকটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কাজের কোনো সমাপ্তি হয় নাই। শেষ হয়ে যাবে, করে দিব ওরকম বলছে আমারে। আর কর্তৃপক্ষ কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যদিও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে জুনের বিল পাওয়ার পর চলতি মাস থেকে আবার কাজ শুরু হবে। ফান্ড আসে, ফান্ড আবার 3-4 মাস 6 মাস সময় লাগে। এরা হয়তো 5-7 লাখ বেশি অতিরিক্ত নিচে লাগাইছে বা রাখতে, এটা আবার কাজ তো চলমান, কাজ তো বন্ধ হয়নি বা বন্ধ হবে না। এসব বিষয় জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের কার্যালয়ে বারবার গিয়েও পাওয়া যায়নি কাউকে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। কাজ শেষ না করে বিল তুলে নেওয়া, এটা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে। তদন্ত করার জন্য আমরা একটা প্রক্রিয়া নেব, একটা কমিটি করে দেবো, যারা যেসব অঞ্চলে এই বিষয়ে অভিযোগ এসেছে তদন্ত করে দেখবে এবং সেই অনুযায়ী আমরা কর্তৃপক্ষকে জানাবো। যেসব বিদ্যালয়ে কাজ শেষ হয়েছে সেখানেও আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর এই বিষয়ে শিক্ষকদের কি বক্তব্য? দেখুন, আসলে এই কাজটি মূলত করছে স্থানীয় সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মূলত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সিলেট জেলার 13টি উপজেলার 618টি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পটি চলছে। সেটা কিন্তু 2018 সাল থেকে প্রকল্পটি চলছে এবং 2026 সালে গিয়ে এই প্রকল্পটি শেষ হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন উপজেলায় একেবারে যেসব বিদ্যালয়ে কাজ শুরু হয়নি, মাত্র মাটি ভরাট হয়েছে, কোনো জায়গায় 10% 15% কাজ হয়েছে। কিন্তু অগ্রগতি যে রিপোর্ট সেটা দেখানো হয়েছে স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের রিপোর্টে, সেখানে দেখানো হয়েছে যে এসব বিদ্যালয়ে প্রায় 70 থেকে 75-85 এরকম অগ্রগতি রিপোর্টে দেখানো হয়েছে। এবং ঠিকাদাররা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে 55% থেকে 80% বিল কিন্তু তুলে নিয়েছেন, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। এবং সিলেটের বেশ কয়েকটি উপজেলায় এই কাজটি এখন পর্যন্ত চলমান আছে এবং এই কাজে দুর্নীতি অনিয়মের তথ্য পাওয়া গেছে। এবং এসব জায়গায় যেটা আমরা লক্ষ্য করেছি এবং বিদ্যালয়গুলো ঘুরে যেটা দেখেছি যে এসব জায়গায় যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যেগুলো আছে, যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজগুলো পেয়েছে, তারা আসলে মূলত এই অঞ্চলের না, সিলেটের না, অন্য এলাকার বাসিন্দা। আমি যে একটি উপজেলার কথা বলি, ওসমানীনগর উপজেলার বেশিরভাগ কাজ পেয়েছে সোনালী সিন্ডিকেট নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখানকার যে ঠিকাদার তিনি কিন্তু সরাসরি কাজটা তত্ত্বাবধান করছেন না, তিনি কাজটি পাওয়ার পর এখানে আরো অন্য ঠিকাদারের কাছে এই কাজগুলো বিক্রি করে দিচ্ছেন। ওই ঠিকাদার আবার অন্যজনের কাছে এই কাজগুলো বিক্রি করে দিচ্ছে। আমরা যেটা দেখেছি যে একটি কাজে 3-4 ঠিকাদারের হাত বদল হওয়ার পর মূলত কাজ হওয়ার কথা। তখনই বুঝতে পারছেন যে আসলে এই কাজগুলো কতটুকু ভালোভাবে হচ্ছে এবং যেসব জায়গায় কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, 247টি বিদ্যালয়ের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এগুলো তো নানা অনিয়ম হয়েছে। প্রায় 75% কাজ করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় যারা কমিটি আছে, পরিচালনা কমিটি, তাদেরকে কনভিন্স করে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই কাজ করে দেওয়া হবে, এমন কথা বলে হস্তান্তর নথিতে তারা স্বাক্ষর নিয়ে ফেলেছেন এবং পুরো বিল উত্তোলন করেছেন। এরকমই আমরা মঞ্জুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সিলেট থেকে মঞ্জুর আহমদ। গাজীপুরের বোটবাজারে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে কলেজ ছাত্রী মুক্তা আক্তার দগ্ধ হয়েছে। তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বোটবাজারের কলমেশ্বর এলাকায় 7তলা ভবনে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা জানালা উড়ে যায়। গুরুতর আহত হন মুক্তা আক্তার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। ভবনের গ্যাসের পাইপ লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লায় মুরাদনগরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষক ও নির্যাতনের ভিডিও ভাইরালকারীদের বিচার চায় এলাকাবাসী। ভুক্তভোগীর মামলায় গ্রেপ্তার 4 জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজনৈতিক নেতারা বলছেন, অপরাধীকে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে যেন মূল ঘটনা আড়াল না হয়। 26 জুন কুমিল্লার মুরাদনগরে নিজ ঘরে ধর্ষণের শিকার হন এক নারী। ঘটনার একদিন পর মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে
ধর্ষক ফজর আলীর সাথে পূর্ব পরিচয় থাকলেও বিশেষ কোনো সম্পর্ক ছিল না। ফজর আলীর সাথে ভাইয়ের বিরোধের প্রতিশোধ নিতেই বিবস্ত্র অবস্থায় মারধর ও ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে, মানে মামলাটা আমার মনে করেন নকুলের এরপরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঠিকভাবে তদন্ত করে যে দলেরই হোক, যেই কিছু হোক, যত শক্তিশালী হোক, তার বিচার চাই। ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না, এই জন্যে যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা। এদিকে ধর্ষণের ঘটনায় ফজর আলীর ভাই শাহপরনের সম্পৃক্ততা মিলেছে প্রাথমিক তদন্তে। শাহপরন জড়িত আছে মর্মে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমি এই মামলা তদন্তকারী অফিসার SI রুহুলকে নির্দেশ প্রদান করেছি। তাদের আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে রিমান্ডের 7 দিনের রিমান্ডের আবেদন করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলায় একমাত্র অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ঘটনার দিন মারধর করে প্রতিপক্ষ। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলার তজুমউদ্দিনের স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নৈতিক স্থলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদ উদ্দিনকে আজীবন বহিষ্কার করা হলো। এছাড়া অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিএনপি নেতারা। শনিবার রাতে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, তার সহযোগী আলাউদ্দিন সহ 6 থেকে 7 জন রুবেলকে আটকে রেখে দ্বিতীয় স্ত্রীর কাছে 4 লাখ টাকা দাবি করেন। টাকা না দেয় রুবেলের উপর নির্যাতন চালায় তারা। খবর পেয়ে প্রথম স্ত্রী স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। গত 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ পেয়েছেন বন্ড কমিশনারেট মোহাম্মদ শফিউদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন 21 ও 28 জুন এনবিআর ও এর অধীনস্থ কাস্টমস এবং ভ্যাট ও আয়কর সহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করেছেন। এছাড়া 28 ও 29 জুন শনি ও রবিবার কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন। এই কারণে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। কয়লা, পাথর খনি, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সস্তা শ্রমিক সবই আছে, ছিল সরকারের নীতি নির্ধারকেরাও। এরপরও গত 15 বছরে কোনো উন্নয়ন হয়নি উত্তরের জেলা দিনাজপুরের। উল্টো বন্ধ হয়েছে শিল্প কারখানা। বিশিষ্টজনরা বলছেন, মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় না থাকায় পিছিয়ে পড়েছে এই জেলাটি। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি চালু থাকলেও বিগত সরকারের সিদ্ধান্তহীনতায় চালু হয়নি দিঘিপাড়া খনিটি। এছাড়া পাথর খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, রয়েছে হিলি স্থলবন্দর। তবে চুক্তির 12 বছরে চালু হয়নি একমাত্র রেল সংযোগ সহ বিরল স্থলবন্দর। টানা 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন হুইপ। শস্য ভাণ্ডার খ্যাত সম্ভাবনাময় জেলাটিতে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কারখানা, বরং বন্ধ হয়েছে চিনিকল, টেক্সটাইল মিল। অপরাজনীতির যে সংস্কৃতিটা আমাদের ভিতর ঢুকে পড়েছে এবং মাসল ম্যান দিয়ে কন্ট্রোল করবার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, এটি আমাদেরকে সর্বনাশ করছে। বিশিষ্ট জনরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পরিবর্তে ব্যক্তিগত দুর্নীতি বজায় রেখেছিল আওয়ামী লীগ। উন্নয়নের ধারাবাহিকতা তো এখানে ছিলই না, বরঞ্চ দুর্নীতির যে ধারাবাহিকতা সেটাই এখানে বিদ্যমান ছিল। পিছিয়ে পড়া জেলার উন্নয়নে 4 লেন সড়ক, শিল্প কারখানা তৈরি, পর্যাপ্ত হিমাগার স্থাপন, বন্ধ কারখানা ও বন্দর চালুর দাবি ব্যবসায়ীদের। মন্ত্রী এবং এমপিদের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই উন্নয়নগুলি হয়নি। গ্যাসের ব্যবস্থা করা হয়, তাহলে এখানে কৃষি
মিল সেক্টরে অনেক উন্নয়ন হবে। সরকারের বিশেষ গুরুত্ব বিবেচনায় সম্ভাবনাময় জেলাটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের এই জনপদগুলো বা এই ডিস্ট্রিক্টগুলো কিছুটা পিছিয়ে আছে। আমরা যদি কম্পেয়ার করি দক্ষিণবঙ্গের সাথে, সেখানে দেখবো যে সেই সব জায়গাতে যতটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে এইখানে কিন্তু সেই তুলনায় হয়নি। ৩,৪৪৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় জনসংখ্যা প্রায় ৩৫ লাখ। ১৩টি উপজেলা নিয়ে সংসদীয় আসন রয়েছে ৭টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী লাম্পি স্কিন ডিজিজ। গত ১৫ দিনে এই রোগে মারা গেছে শতাধিক গবাদি পশু। অজানা আতঙ্ক, ভুল চিকিৎসা আর সরকারি কর্মকর্তাদের অবহেলায় এখন দিশেহারা কৃষকেরা। প্রতিদিনই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। শুরুতে জ্বর, ত্বকে গুটি, মুখ দিয়ে লালা পড়া, ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে গরু। খামারিদের অভিযোগ, এ বিষয়ে সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না তারা। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। লাম্পি স্কিন রোগে মানুষের জন্য ক্ষতিকর না হলেও গবাদি পশুর জন্য এটি সংক্রামক। সরকারি ভ্যাকসিন না থাকলেও বেসরকারিভাবে তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তারা। কষ্টের উপর মনে করো গরুগুনা কিনছি, কিনিয়ে দুখনে বাছুর হওয়ার পরে এই যে পরের বাছুরগুনা একেবারে সুন্দরভাবে একেবারে চলে গেল দুনিয়ার থাকিয়া। গোটা লালমনিরহাট জেলায় শতাধিক গরু এই রোগে মারা যাচ্ছে। এই রোগের চিকিৎসার জন্য প্রাণী সম্পদ অফিসে গেলে তারা বলে যে এই রোগের কোনো চিকিৎসা নাই। উঠান বৈঠক, সচেতনমূলক সভা, লিফলেট বিতরণ সহ আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আর সামনের অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে শতভাগ গরুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়া হবে, এই পরিকল্পনা আমাদের আছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, 15 দিনেই শতাধিক গবাদি পশু মারা গেছে। এই রোগ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর খামারিরা কি বলছেন এ বিষয়ে? জি, আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ পাশাপাশি সদর উপজেলায় কিন্তু গত 15 দিনে প্রায় শতাধিক গরু মহিষ মারা গেছে, এমন খবর কিন্তু আমরা পেয়েছি। আমরা এই খবর পাওয়ার পর বিভিন্ন খামারে প্রান্তিক কৃষক যারা আছেন তাদের কাছে গিয়েছি। তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে স্কিন লাম্পিং যে রোগ, এই রোগ সম্পর্কে কিন্তু খামারিরা একেবারে অজানা। তারা কোনো ধরনের চিকিৎসা পাচ্ছে না। উপজেলা হাসপাতাল এবং জেলা যে পশু সম্পদ হাসপাতালগুলো আছে সেখানে তারা গিয়ে কিন্তু তার প্রতিকার না পেয়ে কিন্তু যে গ্রামগঞ্জে যে হাতুড়ি, ঝাড়ফুঁক এই চিকিৎসা করে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। আমরা কয়েকজন খামারির সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অজ্ঞাত রোগে কিন্তু তারা সর্বশান্ত হয়ে গেছেন। কিছু কিছু খামারে 5 থেকে 7টি গরু কিন্তু মারা যাওয়ার খবর রয়েছে। আমরা দেখেছি যে লালমনিরহাটের অদূরে যে বিএনপি কলোনি আছে সেই কলোনিতে গিয়ে গরু হারানো, তাদের যে পোষা প্রাণীগুলো হারানোর যে বেদনায় কাতর দেখেছি অনেককে। অনেক বয়স্ক মানুষ তারা কিন্তু কান্নাজড়িত কণ্ঠে যেমনটি বলছেন যে এই রোগের কারণে কিন্তু তারা তাদের যে সামান্য সহায় সম্বল দিয়ে তিলে তিলে গড়ে তোলা যে পশু বা খামার বা তাদের যে 2-1টি গরু সেটিও কিন্তু মারা গেছে। আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম লালমনিরহাট পশু সম্পদ হাসপাতালের যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে। তিনি বলছেন যে এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে এখন পর্যন্ত সেরকম চিকিৎসা না পাওয়ায় তবে কিন্তু কিছু কিছুভাবে বেসরকারিভাবে প্রতিষেধক রয়েছে, টিকা রয়েছে, ভ্যাকসিন রয়েছে, সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তারা যেন সেটি এই ক্যাম্পেইন করছেন এবং সাধারণ মানুষকে সচেতন করছেন যে কোনোভাবেই যেন তারা যে সংক্রমণ যেটি হয়েছে সেটিকে আলাদা রাখা, পাশাপাশি সতর্ক থাকা এবং অন্যান্য সতর্ক থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। তবে সব মিলিয়ে এতটুকু আমরা জেলায় খবর পেয়েছি যে এই লাম্পিং স্কিন ডিজিজের কারণে কিন্তু খামারি সহ প্রান্তিক কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো এই ছিল লাম্পিং ডিজিজ রোগের লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। সাভারের নকশা বহির্ভূত 4টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজুক। সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার টানগেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজুকের অনুমোদন না নেওয়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। পরে অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে ভবন মালিকদের মুচলেখা নেওয়া হয়। এছাড়া রাজুক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে অধ্যক্ষের নোটিশের প্রতিবাদে তার পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা। সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ কখনোই কোনো দলীয় সংগঠনের পক্ষে কাজ করতে পারেন না। তিনি সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করেছেন। এর আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ শওকত আলম মীরকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সম্প্রতি বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিতে কলেজের অধ্যক্ষ আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি দেন। বিষয়টি বিভিন্ন মহলে সমালোচিত হলে তা ওয়েবসাইটে ভুল করে আপলোড হয়েছে মর্মে সরিয়ে ফেলা হয়। বিজিবির সতর্ক অবস্থানের পরেও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ভারতের পুশিন ঠেকানো যাচ্ছে না। দুর্গম পাহাড়ের সুবিধা নিয়ে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এ পর্যন্ত ১৫০ শতাধিক মানুষকে পুশিন করেছে বিএসএফ। এতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কায় স্থানীয়রা। ভারত থেকে পুশিন ঠেকাতে যৌথ টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। চলতি বছরের ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৮০ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর গত ২ মাসে মোট ১৫৯ জনকে বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে গণহারে আটকের পর বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয় ভুক্তভোগীদের। পরে দক্ষিণ ত্রিপুরায় এনে গভীর রাত বা ভোরে খাগড়াছড়ির শান্তিপুর, তাইদং, আচলং, লোগা, গ্রাগবর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। বিএসএফের ক্রমাগত পুশিন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। সীমান্তে নিরাপত্তা না বাড়ালে আরও পুশিনের শঙ্কা তাদের। ইয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়, ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ৭-৮ জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে, তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। পুশিন ঠেকাতে বিজিবির টহল বাড়ানো হয়েছে জানালেন কর্মকর্তারা। স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিটি পুশিনের ঘটনায় সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণকে সাথে নিয়ে আমরা একত্রে পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সেই সাথে নিয়ম অনুসরণ না করে পুশিন করায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি। পুলিশ, আনসার, ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন হওয়া ১৫০ শতাধিক মানুষের বেশিরভাগই নারী ও শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে জোরপূর্বক বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকেরা। সকালে বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩,২০,০০০ ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে জমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক কাজ করছে প্রতিষ্ঠানটি। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের এই সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। জমি অধিগ্রহণ ছাড়া নির্মাণ কাজ বন্ধ করার দাবি তাদের। কিনেছি মনে করেন কি আমার